আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। চলো আমরা জৈব যৌগের কৃষিগুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটার জৈব যৌগের পার্টটা শেষ করার চেষ্টা করি। দেখো, আমরা লাইভে এসে যদি আমরা বলি কমেন্ট করো বা এটার অ্যান্সার কি হইতে পারে, তাহলে তোমার প্রচুর সময় নষ্ট হয়। আমরা সেই কাজটা না করে আগে প্রশ্নগুলো সলভ করে ফেলি। দেখো, বলছে কি কোনটি হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক মানে কি, তোমার কার্বন এর পরিবর্তে অন্য কোনো একটা মৌল আসবে, সেটা সালফার হইতে পারে, সেটা তোমার ক্লোরিন হইতে পারে, সেটা কখনো তোমার নাইট্রোজেন হইতে পারে, সেটা অক্সিজেনও হইতে পারে। এখন দেখো, নাইট্রোবেনজিন এটা তো সরাসরি নাইট্রোমূলক আসছে কার পরিবর্তে, এখানে হাইড্রোজেনের পরিবর্তে। ন্যাপথলিন এখানে কার্বন ব্যতীত অন্য কিছু নাই। পিরিডিন দেখো, এইখানে কার্বনের পরিবর্তে কি চলে আসছে, নাইট্রোজেন। বাট একটু খেয়াল করেই দেখবা যে আমার নাইট্রোবেনজেন কিন্তু হাইড্রোজেনের পরিবর্তে NO2টা আসছে, ন্যাপথলিনের কোনো এক্সচেঞ্জ নেই। আবার এখানেও ডায়াজোনিয়াম লবণে আবার কি হয়েছে, দেখো হাইড্রোজেনের পরিবর্তে আসছে। তার মানে আমি বলতে পারি যে এখানে অ্যান্সার কোনটা হবে, পিরিডিন। অ্যান্সার কোনটা হবে বলতো, পিরিডিন। মানে এখানে দেখলেই বোঝা যাচ্ছে কি হইতে পারে অ্যান্সার, পিরিডিন। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, কথা বাড়াবো না, টাইম ওয়েস্ট হবে না তোমার। দেখো, এইখানে CH3CH ডাবল বন্ড CH CH3 যোগে কতটি স্টেরিও আইসোমার সম্ভব। দেখো, এখানে আমরা যদি বলি স্টেরিও আইসোমার কত বলা সম্ভব, তো এই যোগটাকে আমরা একটু ভেঙে যদি লিখি, এই কার্বনে কি আছে, একটা হাইড্রোজেন আর একটা CH3, এই যে একটা হাইড্রোজেন, এখানে একটা CH3 আছে। আবার এই কার্বন আছে, মনে করো একটা হাইড্রোজেন আছে, এই যে একটা হাইড্রোজেন আছে, আর একটা CHOH, এখানে CH3 মৌলক আছে। আশা করি বুঝতে পারছি, তাই না? তাহলে কার্বন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা। তার মানে এখানে স্টেরিও আইসোমার যদি বলি, দেখো এখানে আমরা যদি বলি এই যে একটা ভারী মূলক, এই যে একটা ভারী মূলক গুলো এক পাশে আছে, তার মানে এটা একটা সিস সমান। আবার দেখো ভারী মূলক গুলা উল্টা পাশে আসে, তার মানে এটা একটা ট্রান্স সমান। তাহলে সিস ট্রান্স একটা সমানও পাই গেছে অলরেডি। দেখি তো আরো কোনো সমানও পাওয়া যায় কিনা। তো এখানে আমরা যদি এই কার্বনটাকে একটু ভেঙে লিখি, যে এই কার্বনটাকে যদি একটু ভেঙে লিখি, এই যে এই কার্বনটা, তখন দেখবো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা OH আছে, আর এখানে একটা CH3 আছে, আর বাকি অংশে ধরো এই পুরোটুকু আছে। তার মানে এই যে পুরোটুকু আছে, তার মানে এটা একটা আলোক সমাণু যৌগ। কোন একটা কার্বনে চারটা হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিসপত্র থাকে, তখন তাকে বলা হয় কাইরাল কার্বন। তখন তাকে কি বলা হয় বলতো, কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকলে সে আলোক সমানতা প্রদর্শন করে। তাহলে টোটাল কিন্তু সিস ট্রান্স সমানও আছে কয়টা, একটা একটা দুইটা। আলোক সমান আছে কয়টা, এখানে দুইটা। তার মানে টোটাল সমান কয়টা এখানে বলতো, টোটাল সমান চারটা। টোটাল সমান কয়টা, চারটা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা ইজিলি আনসার করা যায়। আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে বিক্রিয়া করে কি উপস্থিত না। এমন কথা তোমার এখানে কিন্তু ইউভি এর উপস্থিতিতে, এই যে দেখো আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে কি বিক্রিয়া হয়, এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সরাসরি। এই যে এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে CH2 হয়ে যাবে, আর এই হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন এসে যুক্ত হবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা ক্লোরিন মিলে HCl উৎপন্ন হবে। তার মানে কি এখানে অর্থ, মেটা, প্যারা, ক্লোরোটলিন কিচ্ছু উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে না, যদি তোমার এখানে থাকতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখো AlCl3, তখন এখানে ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন হইতো। যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফ্রিডেল ক্রাফট যদি রিঅ্যাকশন হইতো, তাইলে যেহেতু CH3 মূলকটা এটা অর্থ প্যারা, তার মানে কি হয় অর্থ অথবা প্যারা ক্লোরোটলিন উৎপন্ন হইতো। বাট এখানে কেন হয় না, কারণ এখানে ইউভি এর উপস্থিতি, তার মানে এখানে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এই যে এখানে বেনজাইল ক্লোরাইড, এই যে মূলটাকে যৌগটাকে বলা হয় বেনজাইল ক্লোরাইড। দেখছো,
দেখো তোমরা এখন চেষ্টা করবো হচ্ছে কিভাবে অল্প সময়ে বেশি পড়াশোনা করা যায়। এই যে লাইভে আইসা যে মনে করো তোমাদেরকে বলে যে ভাই এটার অ্যান্সার কি হইতে পারে, তোমরা কমেন্ট করো, সবাই অ্যান্সার করো, সাব্বাস হেন তেন, এটা তোমার টাইম ওয়েস্ট হয়, এটা তুমি ফর শিওর বুঝতে পারতেছো। এটা হয়তো তুমি বোঝো না বলদ হওয়ার কারণে অনেকেই এই কাজগুলো করো না। তোমার কাজ হচ্ছে অল্প সময়ে বেশি পড়াশোনা করা। এখন দেখো নিচের কোনটি সবচেয়ে সুস্থির। সুস্থির সুস্থির কেমনে বুঝবা? যদি হাইড্রোজেন সরাইয়া অন্য কিছু বেশি বসানো হয়, মনে করো যে এখানে সি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে আমার এইচ, এখানে হচ্ছে এইচ। এখন তুমি চাইলে এই এইচটা সরে একটা ক্লোরিন বসাইতে পারো, এই এইচটা সরে একটা CH3 বসাইতে পারো, এই এইচটা সরে একটা ফ্লোরিন বসাইতে পারো, এই এইচটা সরে অন্য কিছু বসাইতে পারো। যত বেশি হাইড্রোজেন সরে অন্য কিছু বসাবা সেই মৌলটা তত বেশি সুস্থিত হবে। এই যে এই কথাটা এখানে বলে দিচ্ছি। অ্যালকিন এর দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুতে যত বেশি হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়, অ্যালকিন তত বেশি সুস্থিত হয়। আমি জাস্ট মিথেন দিয়ে উদাহরণটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তার মানে এই কার্বনে যেহেতু ডাবল বন্ড, তার মানে কি এখানে দুইটা হাইড্রোজেন ছিল, সেই দুইটা হাইড্রোজেন গিয়ে দুইটা মিথাইল মূলক আসছে। এই কার্বনও দুইটা হাইড্রোজেন ছিল, যেটা সরে গিয়ে কি হয়েছে, দুইটা মিথাইল মূলক আসছে। তার মানে কি সব প্রতিস্থাপিত হয়ে গেছে, সব কি হয়েছে, প্রতিস্থাপিত হয়ে গেছে। অর্থাৎ এটা হচ্ছে বেশি স্থায়ী। এগুলো কেন স্থায়ী না? দেখো এই কার্বনে দুইটা হাইড্রোজেনই আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনে একটা আছে, বাট এগুলোতে কোনো হাইড্রোজেনই নাই। তার মানে এগুলো বেশি সুস্থিত, এগুলো হচ্ছে কি বেশি সুস্থিত। কথা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন এই যে এখানে খেয়াল করো, ওজোনোলাইসিস বিক্রিয়ায় কোন অ্যালকিন থেকে প্রোপানেল, প্রোপানেল মানে কি মিথানেল, ইথানেল, প্রোপানেল, তার মানে 3 কার্বন যুক্ত CH3 CH2 CHO, এই যে প্রোপানেল আর হচ্ছে প্রোপানন উৎপন্ন হয়। প্রোপানন কিরকম? CH3 CO CH3, এই হচ্ছে আমার প্রোপানেল আর হচ্ছে প্রোপানন। বুঝতে পারছি? এখন একটু খেয়াল করে দেখো, তার মানে আমার কার্বন লাগবে কয়টা? 1 2 3 4 5 6টা কার্বন লাগবে। 6টা কার্বন কই আছে দেখি তো, এখানে কয়টা আছে? কার্বন আছে 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা আছে। তার মানে এটা অ্যান্সার হইতে পারে। এখানে আছে কয়টা? 1 2 3 4টা, তার মানে এটা বাদ। 1 2 3 4 5টা, তার মানে এটা বাদ। তার এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে প্রোপানেল আর হচ্ছে প্রোপানন উৎপন্ন হবে। এই যে এইখান থেকে দেখো দুই পাশে দুইটা CH আর মাঝখানে কার্বন সিঙ্গেল, তার মানে এখানে একটা ও বৈশা প্রোপানন উৎপন্ন হইতে পারে। আর এখানে CH3 CH2 CH, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলে প্রোপানেল উৎপন্ন হবে। এখানে একটা অক্সিজেন দিয়ে দিলে প্রোপানল, তার মানে প্রোপানেল আর প্রোপানল এই যে এইখানে উৎপন্ন হইতে পারে। আশা করি বুঝতে পারছি। এই যে এই হচ্ছে আমার অ্যান্সার। দেখছো, তোমাকে চালাক হইতে হবে, এটা রিটেন খাতা না, জাস্ট একটা করে অক্সিজেন দিয়ে দিবা, তাইলেই হবে। এখন দেখো এই যে এখানে তোমার কাছে আছে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড আছে, CH3 CH2 CH2 Cl, তার মানে কি এখানে প্রোপাইল ক্লোরাইড আছে। এখন শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথারের উপস্থিতিতে একটু খেয়াল করে দেখি যে ড্রাই ইথার মানে শুষ্ক ইথার, এখানে কি হয়? এটা হচ্ছে একটা উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। তোমরা তো জানো উডস বিক্রিয়ায় কি হয়, কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। কার্বন সংখ্যা কি হয়ে যায়? ডাবল। তার মানে এই যে 3 কার্বন থেকে হয়ে যাবে 6 কার্বন, এবং 6 কার্বনের কি উৎপন্ন হবে? অ্যালকেন উৎপন্ন হবে। 6 কার্বনের অবশ্যই অ্যালকেন উৎপন্ন হবে। তার মানে কি হেক্সেন, তার মানে কি হেক্সেন উৎপন্ন হলো। এই যে দেখো, এই যে আমার উৎপন্ন হলো কি হেক্সেন উৎপন্ন হলো। আমাকে ইজিলি পড়তে হবে। কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কখন হয় জানো? যখন সেটা অষ্টক ঘাটতি মৌল হয় বা যৌগ হয়। অষ্টক ঘাটতি, অষ্টক ঘাটতি হয়। দেখো ইলেকট্রোফাইল কখন হবে? যখন অষ্টক ঘাটতি। দেখো এইখানে কি ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন লাভার,
ইলেকট্রন লাভার। ইলেকট্রন লাভার কি হবে বলতো? যার মধ্যে ইলেকট্রন কম আছে। ফ্যানটা দিয়ে দাও। আচ্ছা, ইলেকট্রন লাভার, ইলেকট্রন লাভার যার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে সেই তো ইলেকট্রন লাভার হবে। তাহলে ঘটনাটা যদি দেখি যে এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, এর পাশে হচ্ছে এখানে ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। এখন দেখো তো এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন হলে কি হয়? 6 অবশ্যই কি 8 এর থেকে ছোট, তার মানে এটা অষ্টক ঘাটতি। তার মানে কি অষ্টক ঘাটতি যেহেতু, তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে সে হচ্ছে ইলেকট্রন লাভার, যেহেতু ইলেকট্রন কম আছে তার মানে সে হচ্ছে কি ইলেকট্রন লাভার। ওকে, ডান। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল হবে কি বলতো? নিউক্লিওফাইল অবশ্যই হবে নিউক্লিয়াস লাভার। নিউক্লিওফাইল অবশ্যই কি হবে বলতো? নিউক্লিয়াস লাভার। এখানে বোঝা যাচ্ছে নিউক্লিওফাইল অবশ্যই নিউক্লিয়াস লাভার হবে। NuCleus, নিউক্লিয়াস লাভার। নিউক্লিয়াস লাভার কি হবে বলতো? নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন। প্রোটন কি পজিটিভ চার্জ যুক্ত, তার মানে কি তার প্রতি আকৃষ্ট কি হবে? অবশ্যই নেগেটিভ চার্জ যুক্ত, বা যার মধ্যে ইলেকট্রন বেশি আছে, ইলেকট্রন বেশি আছে। আগের প্রশ্নে দেখে আসছি, কি দেখে আসছি যে ভাইয়া আগের প্রশ্ন দেখে আসছি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি ইলেকট্রোফাইল, এর মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, সে কি ইলেকট্রন লাভার হবে? অবশ্যই ইলেকট্রন লাভার হবে, সে অবশ্যই নিউক্লিয়াস লাভার হবে না। নিউক্লিয়াস লাভার হইতে হলে তার মধ্যে কি করতে হবে? ইলেকট্রন বেশি রাখতে হবে। এখন NO2 এর মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, সে কি নিউক্লিয়াসের কাছে যাবে? নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন নাই, যা লাভ আছে। তার মানে কি নিউক্লিয়াস হইলে হবে পানি। কেন পানি হয় খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হচ্ছে হাইড্রোজেন, এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে, এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকে। বোঝাই যাচ্ছে যেটা কি হবে? নিউক্লিওফাইল। আবার দেখো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি? দেখো ডিগ্রি যত বাড়ে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়ে, ডিগ্রি যত বাড়ে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বাড়ে। এই যে এটা দেখো CH3, মিথাইল মূলক কয়টা আছে? মিথাইল মূলক কয়টা আছে বলো তো? 3টা আছে। মিথাইল মূলক কয়টা আছে? 3টা। মিথাইল মূলক যেহেতু 3টা আছে, তার মানে কি এটা হচ্ছে ডিগ্রি সব থেকে বেশি। আর ডিগ্রি যত বেশি হয় কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বেশি হয়। ডিগ্রি যত বেশি হয় কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বেশি হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তার মানে কি কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা কিরকম হবে? ডিগ্রি যত বড় হয় কার্বোক্যাটায়নের স্থায়িত্ব তত বেশি হয়। তার মানে এখানে বোঝা যায় এই যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি থেকে শুরু হবে। বোঝা যাচ্ছে তাই না? ইজি, সহজ জিনিস। তাহলে এই হচ্ছে আমার কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি? একটু খেয়াল করে দেখো, যে অ্যাসিডের মধ্যে তোমার থাকবে বেশি, তড়িৎ ঋণাত্মক মৌল বেশি যুক্ত থাকবে, তড়িৎ ঋণাত্মক মৌল বেশি যুক্ত থাকবে, সেটি শক্তিশালী অ্যাসিড হয়। শক্তিশালী অ্যাসিড কারা হয়? যেখানে দেখবা তড়িৎ ঋণাত্মক মৌল বেশি আছে। দেখো এখানে CH3 আছে, এখানে CF3 আছে, এখানে CCl3 আছে, CBr3 আছে। এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি? হাইড্রোজেনের বেশি না ফ্লোরিনের বেশি না কার্বনের বেশি না ব্রোমিনের বেশি? অবশ্যই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4.0, যা পর্যায় সারণীতে সর্বোচ্চ, এর চেয়ে বেশি কারো থাকে না। তার মানে কি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড অবশ্যই কি হবে? এই যে অ্যান্সার। দেখছো কত সহজে অ্যান্সার করা যায়। এরপরে দেখো অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বেনজিন সামান্য উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে? দেখো সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। অ্যাসিটাইল ক্লোরাইড, ধরো এই হচ্ছে আমার বেনজিন, বেনজিন এর সাথে কি করতে হবে? অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl। ঘটনাটা কি ঘটবে দেখো, তার মানে এখানের হাইড্রোজেন গিয়া এখানে ক্লোরিনের সাথে HCl উৎপন্ন করে ফেলবে। দেন কি হবে? CH3COটা এই বেনজিনের মাথায় এসে বসে যাবে। তার মানে কি অ্যাসিটোফেনল উৎপন্ন হবে। অ্যাসিটোফেনল, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলে তাকে কি বলা হয়? ফেনল বলা হয়, ফেনন বলা হয়, ফেনন বলা হয়। এর চেয়ে সহজ জিনিস আরো আছে বলো তো? নাই। এই যে বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাই নিয়ে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন হয়েছে। তার মানে কি এই যে অ্যাসিটোমূলক আর ফেননের সাথে অ্যাসিটোফেনল উৎপন্ন হবে, এই যে অ্যাসিটোফেনল।
দেখো অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? দেখো অ্যাসিড ক্লোরাইড মানে কি CH3CO Cl। অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিন বিক্রিয়া করলে অ্যামোনিয়া NH3 ঘটনাটা কি ঘটবে? Cl গিয়ে এখানে একটা হাইড্রোজেনের সাথে কি উৎপন্ন করবে? HCl উৎপন্ন করবে। তাহলে থাকবে কি এখানে পরে? দেখো তোমার কাজ হচ্ছে সহজ ভাষায় এমসিকিউটা সলভ করে দিয়ে আসা, কাহিনী না করে। দেখো CH3CO, তারপরে কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন সরে গেলে NH2 থাকে, তার মানে কি CH3CO NH2, তার মানে কি অ্যাসিড অ্যামাইড। এই যে CONH2 এটাকে বলে অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। কি বলে? অ্যাসিড অ্যামাইড। বুঝতে পারছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলতো? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় অবশ্যই প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, এটা মনে রাখবা। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। বুঝতে পারছো? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই যে অ্যাসিড অ্যামাইড, মনে করো যে আমার কাছে আছে হচ্ছে এই যে এরকম, একটু বলে দিই। মনে করো এখানে CONH2 আছে। ঘটনাটা কি ঘটে? এখানে COটা চলে যায় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায়। দেখো এখানে কি উৎপন্ন হয়? NH2 কি উৎপন্ন হলো? NH2 উৎপন্ন হলো। জাস্ট এটাকে বলা হয় প্রাইমারি অ্যামিন বলা হয়। কি বলা হয়? প্রাইমারি অ্যামিন। আশা করি বুঝতে পারছি, পারা যাবে না? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলেই কি বলবা? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। প্রাইমারি অ্যামিন উৎপন্ন করার বিক্রিয়াটাই হচ্ছে আমার কি বিক্রিয়া মনে আছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ইথানলের স্ফুটনাঙ্ক একদম 910 ছিল, 78 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ইথানলের স্ফুটনাঙ্ক। দেখো তুমি কেন আমার সাথে বসে এমসিকিউ সলভ করবে? কেন? তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর আমার সাথে বসে এমসিকিউ সলভ করলে তোমাকে কমেন্ট করতে হবে না, বা ভাইয়া অ্যান্সার কোনটা হবে, তোমার টাইম ওয়েস্ট হবে না, অল্প সময় বেশি অ্যান্সার করতে পারবা। সেই জন্য তুমি আমার সাথে বসে বসে এমসিকিউ সলভ করবে। দেখ বেনজিন বলে দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে কয়টি সমাণু পাওয়া যায়? মনে রাখবা, যদি বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকে তখন সেখানে তিনটি সমাণু। যদি একটা থাকে তখন তার একটাই সমাণু। বুঝতে পারছি? যেমন মনে করো এই যে এখানে একটা বেনজিন আছে, এখানে ধরো এক্স আছে, এখানে ধরো হচ্ছে ওয়াই আছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার ঘটনাটা যদি আমি একটু ব্যাখ্যা করি, দাও। এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, একটা সমাণু। এই ওয়াই এখানে আসলে আর একটা সমাণু, এই ওয়াই এখানে আসলে আর একটা সমাণু। তারপরে তোমার মনে হইতে পারে যে ভাই এই ওয়াই যদি অন্য জায়গায় চলে যায়, এখানে গেলে আবার কি এটার মতোই হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে কয়টা সমান হবে? তিনটা। বেনজিন বলে দুইটা মূলক যুক্ত থাকলে কি হবে? দুইটি প্রতিস্থাপক যুক্ত থাকলে অবশ্যই কি হবে? তিনটা সমান হবে। বুঝা যাচ্ছে? ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে? কত পার্সেন্ট? এটা সবাই জানে, 40%। বইপত্রে 40% আছে। তাহলে তুমি 37 থেকে 40% ইজিলি লাগাইতে পারো। পারা যায় কিনা বলো তো? ওকে, তারপরে ভিনাইল ক্লোরাইডের সংকেত কোনটি? দেখো ভিনাইল জিনিসটা কি আমি যদি একটু সহজ করে বুঝি, মনে করো CH2 ডাবল বন্ড CH2, এখান থেকে তুমি যদি একটা হাইড্রোজেন অপসারণ করে নাও তখন কি থাকে বলো তো? থাকে হচ্ছে CH2 ডাবল বন্ড CH, এটাকে বলা হয় ভিনাইল। এই যে একটা হাত ফাঁকা হয়েছে দেখছো, একটা হাইড্রোজেন ছেড়ে দেওয়াতে এর একটা হাত কি হয়ে গেছে? ফাঁকা হয়ে গেছে। তার মানে কি হলো? এখানে CH2 মানে CH2 ডাবল বন্ড CH, তার মানে কি এখানে একটা হাতে একটা ক্লোরিন বসাই দিলে যেটাকে ভিনাইল ক্লোরাইড বলা হয়। কার্বন আছে কয়টা? দুইটা। কার্বন আছে কয়টা? এখানে দুইটা। কার্বন আছে কয়টা? দুইটা। ইজিলি বোঝা যাচ্ছে। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। এটা তিনটা। এই যে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা কি ভিনাইল ক্লোরাইড।
ভিনাইল কখন আসে? অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলে তখন তাকে ভিনাইল বলে। ওই যে একটা হাইড্রোজেন সরাই একটা হাত ফাঁকা হলে তাকে একটা ক্লোরিন ধরাই দিলে তখন এটা বলে ভিনাইল ক্লোরাইড। টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে টিএনটি উৎপন্ন করে? টলুইন কোন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করে? টিএনটি উৎপন্ন করে। ট্রাই নাইট্রোটলুইন। দেখো টলুইন, এই যে টলুইন কোনটা, এই যে এটাকে বলা হয় টলুইন। মনে করো যে আমার কাছে আছে হচ্ছে বেনজিন মতো একটা বাক্স আছে, এই যেখানে আছে হচ্ছে আমার CH3। এখন ট্রাই নাইট্রোটলুইন। নাইট্রো যৌগ কখন পাওয়া যাবে বলো তো? নাইট্রো যৌগ পাওয়ার জন্য কি করতে হবে? অবশ্যই আমার নাইট্রেশন করতে হবে, এটা পাগলও জানে। নাইট্রো যৌগ পাওয়ার জন্য কি করতে হবে? নাইট্রেশন করতে হবে। কোনটি পলিথিনের মনোমার? পলিথিন আসছে কোত্থেকে বলো তো? ইথিন থেকে, তাই না? কি থেকে আসছে? ইথিন থেকে। এই যে ইথিলিন থেকে আসছে। এর থেকে আসছে? ইথিলিন থেকে আসে। ইথিলিন থেকে পলিথিন আসছে। ইথিলিন থেকে কি আসছে? ও, পলিথিন আসছে। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়া লাগে না। দেখো ইথিলিন জিনিসটা কি? সহজ ভাষায় যদি বলি, CH2 ডাবল বন্ড CH2, তাই না? এখন কি হবে? ডাবল বন্ডটা সরে গিয়ে এখানে একটা হাত সরে হবে, এটা হলো ইথিলিন। দেন আবার অনেকগুলো থাকবে এখানে। দেখো SN1 বিক্রিয়া তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো, 3 ডিগ্রি সব থেকে বেশি দেয়। SN1 বিক্রিয়া ডিগ্রি যত বাড়বে SN1 এর দিকে ধাবিত হবে, ডিগ্রি যত বেশি হবে SN1 বিক্রিয়া তত ভালো হবে। তার মানে কি 3 ডিগ্রিতে SN1 ভালো হবে, তারপরে 2 ডিগ্রিতে সবচেয়ে ভালো হবে, তারপরে 1 ডিগ্রিতে। ডিগ্রি যত বেশি হবে SN1 বিক্রিয়া তত ভালো হবে। আরেকটা শিখাইছিলাম কি, ডিগ্রি যত বাড়ে কার্বোকেটায়নের স্থায়িত্ব তত বাড়ে। দেখো ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড হতে, ক্লিমেনসন বিজারণ মানে কি? বিজারণ মানে হাইড্রোজেনের সংযোজন। বিজারণ মানে কি? হাইড্রোজেনের সংযোজন। বেনজালডিহাইড হতে মনে করো আমার কাছে আছে হচ্ছে এই যে এখানে বলা যায়, এই যে এটা এখানে বেনজিন থেকে যদি একটা CHO অ্যালডিহাইড দিয়ে দাও তখন কি হবে? আমরা জানি ক্লেমেনসন বিজারণ মানে হচ্ছে হাইড্রোজেনের সংযোজন। হাইড্রোজেনের সংযোজন, অক্সিজেনের অপসারণকে বলা হয় বিজারণ। হাইড্রোজেনের সংযোজন, অক্সিজেনের অপসারণকে কি বলা হয়? বিজারণ। এখন খেয়াল করে দেখো যে ঘটনাটা কি ঘটতেছে। ঘটনাটা এখান থেকে তুমি হাইড্রোজেন যদি সরাই দাও, অবশ্যই কি হবে? 2টা হাইড্রোজেন এসে যুক্ত হবে। কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? 2টা। দেন এখানে CH3 হয়ে যাবে, তাহলে কি হবে? সরাসরি বলতে পারি যে এখানে টলুইন উৎপন্ন হবে। যদি CH3 হয় তাহলে কি হবে? টলুইন। আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় কখন বলতে পারবো? যখন তার মধ্যে কাইরাল কার্বন থাকবে। আলোক সক্রিয় কখন বলতে পারবো? যখন তার মধ্যে কাইরাল কার্বন থাকবে, আলোক সক্রিয় তখনই বলতে পারবো। আদারওয়াইজ তারে কোনো একটা যৌগকে তুমি আলোক সক্রিয় বলতে পারবো না। দেখি কার মধ্যে কাইরাল কার্বন আছে। এই যে এখানে কার্বন যতগুলো থাকবে তার মধ্যে অন্য মূলকগুলো অবশ্যই কি হইতে হবে জানো? ভিন্ন হইতে হবে। দেখো এখানে ক্লোরিন কয়টা আছে? 2টা। ক্লোরিন কি ভিন্ন আছে এখানে? না, ক্লোরিন ভিন্ন নাই। আচ্ছা, তার মানে কি ক্লোরিন 2টা আছে, তার মানে কি এটা কাইরাল কার্বন হবে না? বোঝাই যাচ্ছে। এরপরে এই কার্বনে ক্লোরিন, ব্রোমিন, CH3 বাহ সুন্দর। তাহলে এখানে CH3 আর CH3 মিলে যাচ্ছে, তার মানে কি কাইরাল কার্বন না। এখানে দেখো এই কার্বনটা যদি আমরা একটু দেখি, যেটা অ্যান্সার, এখানে OH আছে, এখানে ক্লোরিন আছে, CH3 আছে, ভিন্ন ভিন্ন, তার মানে এটা হচ্ছে কাইরাল কার্বন আছে, তার মানে এটা কি আলোক সক্রিয়। এটা বোঝার জন্য বিজ্ঞানী হওয়া লাগে না। আবার দেখো একটি জৈব যৌগ নাইট্রোজেন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? এটা কিন্তু তোমার ওল্ড সিলেবাসের প্রশ্ন। এটা নাইট্রোজেন শনাক্তকরণে ল্যাসাইন পরীক্ষা করা হয়। নাইট্রোজেন পরীক্ষা তোমার এটা ইদানিং কালে পরীক্ষায় খুব একটা আসার সম্ভাবনা কম। নাইট্রোজেন শনাক্তকরণে ল্যাসাইন, নাইট্রোজেন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? ল্যাসাইন। একটু মনে রাখবা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। নাইট্রোজেন শনাক্তকরণে ল্যাসাইন পরীক্ষা করা হয়, মনে রাখবা। নাইট্রোজেন শনাক্তকরণে ল্যাসাইন, এই যে দাগগুলো মনে রাখবা, তাহলে মনে থাকবে তোমার। এই যে এটাকে বলা হয় এই যে এস্টারের কার্যকরী মূলক। এই যে এখানে একটা আর থাকবে, এখানে একটা আর থাকবে। দেখো CH3 সিরা বলো, এখানে একটা আর, এটা হচ্ছে কি একটা অ্যালকাইল। তাহলে এইরকম শিখছি না?
আর সি ডাবল আর, এটাকে বলা হয় কি এস্টার, এটাকে কি বলা হয় এস্টার। জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে ওই যৌগের কয়টি আলোক সক্রিয় সমাণু সম্ভব? আলোক সক্রিয় সমাণু সম্ভব। দেখো জৈব যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম, মানে কি দুইটা কাইরাল কার্বন আছে। আমরা জানি কাইরাল কার্বন যদি হচ্ছে n গোলা থাকে তাহলে তার সমান হচ্ছে n স্কয়ার। দুটি যেহেতু আছে তার মানে কি এখানে হবে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4। যদি কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন 4টা থাকতো তাহলে তার সমান হইতো 4 স্কয়ার মানে হচ্ছে 16। যদি 3টা থাকতো তাহলে হইতো আমার 3 স্কয়ার মানে কত 9। যেহেতু এখানে দুইটা অপ্রতিসম আছে তার মানে 2 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলতো 4। এই যে হচ্ছে আমার आंसर। আবার দেখো সহজ ভাষায় বই, আমার সাথে পড়লে তোমার টাইম বেঁচে যাবে, এটা হচ্ছে আমি বলতেই পারি। এটা হচ্ছে তোমার কাছে আমার দেখো, আর আমরা কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, বাট তোমার টাইমটা সেভ করার জন্য, যেহেতু ঈদের সময় বাড়িতে আসছে, টাইমটা সেভ করার জন্য তোমাদেরকে এইভাবে পড়াই দিচ্ছি। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। মূলত তোমার টার্গেট তো হচ্ছে জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা বলতে কি পরীক্ষা যেগুলো আসবে এগুলো ভালো করে প্র্যাকটিস করা, সেই কাজটা আমি তোমাকে করে দিচ্ছি। বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে দেখো নাইট্রিক অ্যাসিড NO3, সালফিউরিক অ্যাসিড মানে কি বলতো H2SO4। তাহলে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? নাইট্রেশন বিক্রিয়া হয়। এর চেয়ে সহজ করে আর কেউ পড়াবে বলতো? দেখো এরপরের কোশ্চেন দেখি, ইথানল শনাক্ত করা হয় কিভাবে? অ্যালকোহল শনাক্ত করা হয় কিভাবে? আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা। ইথানল শনাক্ত করা হয়, অ্যালকোহল না, শুধু ইথানলটা আয়োডোফর্ম পরীক্ষা দেয়, বাকি সবাই দেয় না। এই যে ইথানল CH3CH2OH, এই যে এটা কি হয় জানো? অ্যালকোহল জারণে CH3CHO অ্যালডিহাইড উৎপন্ন হয়। এইখানে CH3CO মূলক থাকে। এই CH3CO মূলক যার মধ্যে থাকবে সে আয়োডোফর্ম পরীক্ষা দিবে। এখন CH3CO মূলক কিন্তু তোমার অ্যালকোহলের মধ্যে সরাসরি থাকে না। এই অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড দেয়, যে অ্যালডিহাইডের মধ্যে CH3CO মূলক থাকে, সেই জন্য এটাকে কি বলা হয়? আয়োডোফর্ম পরীক্ষা দিচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে চেষ্টা করব 30টা করে এমসিকিউ সলভ করার জন্য। জৈব যৌগের সিরিজটা পড়াটা শেষ করে দেব তোমাদের। নিচের কোনটি ফেহালিন দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষিপ্ত হয়? ফেহালিন দ্রবণের সাথে কি বিক্রিয়া যাবে জানো? অ্যালডিহাইড। কিটোন দিবে না, এখানে অ্যালডিহাইড আছে কোনটা? এই যে একটা কার্বক্সিলিক অ্যাসিড দিবে না, কিটোন দিবে না। এই যে এখানে কি বলে, এখানে এটা বলা হয় অ্যানহাইড্রেট, সেও দিবে না। তাহলে এখানে দিচ্ছে কি অ্যালডিহাইড, শুধু অ্যালডিহাইড। নিচের কোনটি KMnO4 দ্বারা শনাক্ত করা যায়? এই যে এটা কে শনাক্ত করতে পারে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা অ্যালকিন গুলো। এই যে অ্যালকিন এখানে আছে কোনটা? এই যে একটা অ্যালকিনই আছে। দেখো ডাইমিথাইল ইথার মানে কি CH3OCH3, এই যে একটা মিথাইল দুই মিথাইল, আর এখানে হচ্ছে মাঝখানে ইথার। এই যে অক্সিজেনের দুই পাশে দুইটা হাত থাকলে তখন তারা ইথার বলা হয়। ইথার এবং ইথানল এই যে একটা OH আর এখানে কি অক্সিজেন, দুইটা কি কার্যকরী মূলক ভিন্ন না? তার মানে কি এরা কার্যকরী মূলক সমানতা দেয়। দেখো আমরা 30টা কিন্তু প্রথম লেকচারে শেষ করে ফেললাম, আর যে লেকচারগুলো পড়ছো 30টা এমসিকিউ হুবহু কমন পেতে পারো, বা তার টাইপস অবশ্যই কমন পাবো। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে হচ্ছে 30 থেকে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। আর এগুলো কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কৃষি ভার্সিটিতে আসা একটা কোশ্চেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী 30টা লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।